সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্ধামি প্রবন্ধটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে আমরা বিংশ শতকের শুরুর দিকের এমন এক যুগান্তকারী লেখা নিয়ে কথা বলবো, যেটা তখনকার সমাজকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অর্ধাঙ্গী। চলুন এই অসাধারণ বিশ্লেষণের গভীরে গিয়ে দেখি তিনি ঠিক কি বলতে চেয়েছিলেন। একবার ভাবুন তো, এমন একটা শরীরের কথা যার অর্ধেকটা খুব শক্তিশালী আর বাকি অর্ধেকটা একদম দুর্বল। এই অস্বস্তিকর প্রশ্নটা দিয়েই কিন্তু বেগম রোকেয়া আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে যান। তিনি আসলে বলতে চাইছেন, এই অদ্ভুত আর বিকৃত শরীরটাই হলো আমাদের সমাজ। আচ্ছা, যে কোনো রোগের চিকিৎসা করার আগে তো রোগটা ঠিকঠাক নির্ণয় করতে হয়, তাই না? রোকেয়াও ঠিক সেটাই করেছেন। সমাজের উন্নতির পথ দেখানোর আগে এর আসল সমস্যাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। চলুন তার চোখে সমাজের সেই চিত্রটা একবার দেখি। রোকেয়া সমাজকে তুলনা করেছেন একটা বিকৃত মানব শরীরের সাথে। তিনি দেখাচ্ছেন এই শরীরের একটা অংশ মানে পুরুষ বেশ হৃষ্টপুষ্ট আর বিকশিত, কিন্তু অন্য অংশটা মানে নারী একদম শীর্ণ আর দুর্বল। ভেবে দেখুন কি ভয়ঙ্কর অথচ কি নিখুঁত একটা উপমা। এই যে শারীরিক বৈষম্যের ছবিটা আমরা দেখলাম, এর আড়ালে যে আসল রোগটা লুকিয়ে আছে, রোকেয়া তাকে বলছেন মানসিক দাসত্ব। চলুন এই ধারণাটা ঠিক কি তা একটু বোঝার চেষ্টা করি। এই মানসিক দাসত্ব মানে কিন্তু শুধু পর্দা প্রথা বা বাড়ির ভেতরে আটকে থাকা নয়। এর আসল অর্থ হল নিজের বুদ্ধি আর বিবেচনাকে ব্যবহার করার ক্ষমতা হারিয়ে ফেলা। নারী যখন নিজেই বিশ্বাস করতে শুরু করে যে সে পুরুষের অধীন, সেটাই হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় কারাগার। রোকেয়ার এই কথাটা কিন্তু আমাদের একেবারে নাড়িয়ে দেয়, তাই না? তিনি প্রশ্ন করছেন, আচ্ছা, জোর করে পর্দা তুলে দিলেই কি নারীর মুক্তি হয়ে গেল? যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা পুরুষের হাতেই থেকে যায়, তাহলে তো সেটা স্বাধীনতার নামে আরেকটা পরাধীনতা হলো। আসল মুক্তি তো চিন্তার স্বাধীনতায়। সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলা হয়, যেমন একে অপরের অংশীদার বা পার্টনার। কিন্তু রোকেয়া এই সুন্দর ধারণার পেছনের কঠিন বাস্তবতাটাকেও সামনে নিয়ে এসেছেন। রাম সীতার সম্পর্ককে তো একটা আদর্শ হিসেবে দেখা হয়, কিন্তু দেখুন রোকেয়া কি নিদারুণভাবে এর সমালোচনা করছেন। তিনি বলছেন, এই সম্পর্কটা তো অনেকটা একটা বাচ্চার সাথে তার প্রিয় পুতুলের মতো। ভালোবাসা হয়তো আছে, কিন্তু সেই পুতুলের তো কোনো নিজস্ব ইচ্ছা বা ক্ষমতা নেই। এই তুলনাটা সমাজের প্রচলিত ধারণাকে একদম গুড়িয়ে দেয়। সমাজের অগ্রগতি বোঝাতে রোকেয়া আরও একটা শক্তিশালী রূপক ব্যবহার করেছেন, আর সেটা হলো জীবনের গাড়ি বা শকট। ভাবুন তো একবার, একটা গাড়ির একটা চাকা যদি হয় বিশাল বড় আর অন্যটা একদম ছোট, সে গাড়িকে কখনো সোজা পথে চলতে পারবে? পারবে না। ওটা শুধু এক জায়গাতেই ঘুরপাক খেতে থাকবে। রোকেয়া বলছেন, নারী পুরুষের এই অসমতার জন্যই আমাদের সমাজটাও ঠিক এভাবেই এক জায়গায় স্থির হয়ে আছে, এগোতে পারছে না। তাহলে প্রশ্ন হল, সমাজের এই চাকা দুটো অসমান কেন? বেগম রোকেয়ার মতে এর একদম মূলে রয়েছে নারী আর পুরুষের মধ্যে শিক্ষার এক বিশাল আর ইচ্ছাকৃতভাবে তৈরি করা ব্যবধান। এই তুলনাটা দেখুন কি অসাধারণভাবে তখনকার বাস্তবতা ফুটে উঠেছে। একদিকে পুরুষের জ্ঞানের জগৎ মহাবিশ্ব পর্যন্ত ছড়িয়ে আছে, আর অন্যদিকে নারীর জগৎটা কিনা রান্নাঘরেই আটকে। স্বামীর জ্ঞানচর্চার বিশালতার পাশে স্ত্রীর চিন্তার পরিসরটা যে কতটা সংকীর্ণ, তা এর চেয়ে ভালোভাবে আর বোঝানো সম্ভব না। তৎকালীন মুসলিম মেয়েদের জন্য শিক্ষার গণ্ডি ছিল ঠিক এইটুকুই। এখানে গভীর জ্ঞান চর্চা বা স্বাধীনভাবে চিন্তা করার কোনো সুযোগই রাখা হয়নি। একমাত্র লক্ষ্য ছিল ঘরোয়া কাজে দক্ষ করে তোলা আর কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান শেখানো।
আর এখানেই রোকেয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি আমরা দেখতে পাই। তিনি বলছেন, নারীকে শিক্ষিত করা শুধু নারীর নিজের জন্য নয়, বরং এটা পুরো পরবর্তী প্রজন্মের জন্য অপরিহার্য। কারণ একজন স্বল্প শিক্ষিত মা তার সন্তানকে পরিপূর্ণ মানসিক বিকাশের সুযোগ দিতে পারেন না। এখানেই কিন্তু লুকিয়ে আছে একটা জাতির অগ্রগতির আসল চাবিকাঠি। বেশ, এতক্ষণ তো আমরা সমাজের রোগ আর তার কারণগুলো দেখলাম। এবার আসা যাক সমাধানের কথায়। বেগম রোকেয়া এই অবস্থা থেকে মুক্তির জন্য কি পথ দেখিয়েছেন? রোকেয়া প্রথমে আইনগত অধিকারের কথা বলছেন। দেখুন, আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে একজন মেয়ে তার ভাইয়ের অর্ধেক অংশ পাবে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা ছিল নারীর আর্থিক সুরক্ষা আর আত্মমর্যাদার একটা গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু বাস্তবতাটা কী ছিল? আইন কাগজে কলমে থাকলেও বাস্তবে নারীরা সেই অধিকার থেকে প্রায় পুরোপুরি বঞ্চিত ছিল। তত্ত্ব আর বাস্তবের মধ্যে এই যে বিশাল ফারাক, এটাই ছিল সমাজের অন্যতম বড় একটা সমস্যা, যা নারীকে চিরকাল পুরুষের ওপর নির্ভরশীল করে রাখত। সুতরাং শেষ কথা হলো এটাই, রোকেয়া কোনো বিদ্রোহের ডাক দেননি, কোনো হিংসার কথা বলেননি। তিনি শুধু একটা মৌলিক অধিকার চেয়েছেন, আর তা হলো শিক্ষায় সমান সুযোগ। কারণ তিনি জানতেন শিক্ষায় নারীকে নিজের পায়ে দাঁড়াতে এবং সমাজের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। কি অসাধারণ এক আবেগঘন এবং একই সাথে যৌক্তিক একটা কথা। তিনি বলছেন, সৃষ্টিকর্তা বা মায়ের কাছে তো ছেলে আর মেয়ের সমান। যদি প্রকৃতি বা সৃষ্টিকর্তাই কোনো ভেদাভেদ না করেন, তাহলে সমাজে এই অসমতাটা তো পুরোটাই মানুষের তৈরি। এবং সবশেষে তার সেই বিখ্যাত উক্তি, এটা শুধু নারীর মুক্তির ডাক নয়, এটা আসলে সমগ্র জাতি মুক্তির আহ্বান। রোকেয়ার মতে সমাজের অর্ধেককে পেছনে ফেলে রেখে কোনো দেশ বা জাতি কখনোই সত্যিকার অর্থে এগোতে পারে না। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।